ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি শোভন আরেফ। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 5 মাস অতিক্রম করে 6 মাসে পা দিতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার। এই সময় ছোট বড় মিলিয়ে এখন পর্যন্ত অন্তত 101টি আন্দোলনের সম্মুখীন হতে হয়েছে তাদের। এসব সরকারকে তেমন বেকায়দায় ফেলতে না পারলেও রাজনীতি বিশ্লেষকদের অনেকের মতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় পরিস্থিতি দিন দিন ঘোলাটে হতে শুরু করেছে। ছাত্রদের পক্ষ থেকে হুমকি আছে আগামী 15 জানুয়ারির মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র তৈরি না করলে রাজপথে নামার। নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে এখন উত্তাপের মধ্যেও আগামীকাল রাত 10টায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাত্রা করতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এই সফরের মধ্য দিয়ে 7.5 বছর পর সাক্ষাৎ হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পুত্র তারেক রহমানের সাথে। এই অবস্থার মধ্যে বিএনপির 2 শীর্ষ নেতার অনুপস্থিতির সুযোগে দেশের রাজনীতিতে ফের -2 থিওরির কথা শোনা যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাইরে গেলে দেশের দলটির নেতৃত্বে কি কোনো সংকট দেখা দেওয়ার সম্ভাবনা আছে? যদিও এর আগে আরও কয়েকবার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার দিন তারিখ নির্ধারণের কথা গণমাধ্যমে শোনা গেলেও এই -2 আশঙ্কায় তা বাতিল করা হয়েছিল বলেও জানা যায়। কিন্তু এবার কি তাহলে সেই ভয় দূর হওয়াতেই বিএনপি চেয়ারপারসন বিদেশ যাত্রা নিশ্চিত হয়েছে? নানা চড়াই উতরাই পেরিয়ে খালেদা জিয়ার এই বিদেশ যাত্রা কী বার্তা দিচ্ছে? এছাড়া জুলাই ঘোষণাপত্র, সংস্কার, নির্বাচন ইস্যুতে রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে? আর সরকারের 5 মাসের সফলতা বা ব্যর্থতাই বা কতটুকু? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, আছেন সিপিবির সাবেক সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, শুরুতে যদি আপনার কাছে আসি, এই মুহূর্তে আমি অনেকগুলো প্রসঙ্গ ছোট ছোট করে তুলেছি, কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাই হয়তো সবচেয়ে আলোচিত অংশ রাজনীতিতে। চিকিৎসার জন্য আমরা জানি তার এই যাত্রার প্রয়োজন, এই যাত্রার জন্য দাবি বহুদিনের, কিন্তু এটি শুধু চিকিৎসার জন্যই, মানে এর কোনো রাজনৈতিক আপনি প্রভাব প্রেক্ষাপট দেখেন কিনা এই মুহূর্তে বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 2 বিজ্ঞ সমালোচক এবং ডিবিসির দর্শক যারা দেখছেন তাদের সবাইকে। মূলত রাজনীতিবিদরা যখন যেভাবে মুভমেন্ট করে, এইটার সাথে রাজনীতি থাকাটা অস্বাভাবিক কিছু না। কিন্তু বেগম খালেদা জিয়ার এই যে সফর, এটা চিকিৎসার জন্য হচ্ছে নিঃসন্দেহে, এবং চিকিৎসার জন্য উনি অনেক আগেই যাওয়ার কথা ছিল। সরকারি বৈরিতা, তারপরে ওনার শারীরিক অবস্থা, ডাক্তারদের সার্টিফিকেট না পাওয়া, বিভিন্ন কারণে উনি ওই সময়টায় যেতে পারেনি। এখন ওনার সার্বিক পরিস্থিতি মিলিয়ে আইনের জটিলতা এগুলি কেটে গেছে, প্লাস ওনার শারীরিক কিছুটা হলেও উন্নতির দিকে গেছে। আমি মনে করি যে এটা রাজনীতিবিদ হিসাবে যাচ্ছে ঠিকই, কিন্তু উনি একজন ব্যক্তি, ওনার চিকিৎসা বাইরে করা বা দেশে করা, এটা উচ্চতর চিকিৎসার জন্য যেতে পারে, এবং এই যাওয়াটার সাথে রাজনীতিকে এক করা ঠিক হবে না। যদিও রাজনীতিবিদরা যেখানেই যায়, যে অবস্থায় যায়, সেটা রাজনীতি, যেহেতু উনি একটা দলের চেয়ারপারসন, কাজে এটার সাথে রাজনীতি যুক্ত করা যায়, কিন্তু এইটাতে রাজনীতিটা না আনাই ভালো। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সেটাতে উনি চিকিৎসার জন্য যাচ্ছে। ওনার ছেলে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, ওনাদের সাথে 7.5 বছর পরে দেখা হচ্ছে। এইটা একটা পারিবারিক ইয়েও হতে পারে। এখন চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেখা সাক্ষাতের মধ্যে রাজনীতি একদমই হবে না, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কথাবার্তার মধ্যে দেশ যখন আসবে, রাজনীতিবিদদের মধ্যে রাজনীতি আসতে পারে, কিন্তু এইটা মুখ্য বিষয় বলে আমি মনে করি না। মুখ্য বিষয়টা ওনার চিকিৎসা। উনি উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা আশা করব যে উনি চিকিৎসা নিয়ে সুস্থভাবে দেশে আসবেন। নিশ্চয়ই সেই আশা থাকবে, কিন্তু মানে আপনি বলছিলেন রাজনীতিবিদ এবং বেগম খালেদা জিয়ার মতো তার মাপের রাজনীতিবিদদের যে কোনো বিষয়ের মধ্যেই মানুষের রাজনীতি খোঁজে, তার কিছু একটা প্রভাব থাকে, মানে তার দেশ থেকে যাওয়া, এটি কোনো প্রভাব ফেলবে কিনা রাজনীতিতে, এর কোনো তাৎপর্য আপনি দেখেন কিনা? ওনার এখন দেশ থেকে যাওয়ার কোনো রাজনীতিতে খুব বেশি একটা প্রভাব পড়বে আমি মনে করি না। -2 যে ব্যাপারটা এসেছিল, আগেও এসছে, এবারও আসছে। এবার তো শুধু -2 না, বিরাজনীতিকরণের একটা ব্যাপার কিন্তু প্রকাশ্য চলে আসছে। যে রাজনীতির প্রচলিত যে রাজনৈতিক সংগঠনগুলো রাজনীতি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ করে আসছে, মানুষের সুখ দুঃখের কাছে ছিল, মানুষের কথা বলতো, তাদেরকে বাদ দিয়ে একটা তৃতীয় অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা, এরকম গুঞ্জনও কিন্তু এই দেশের মধ্যে ছিল। এবং ফেসিস্ট দূষর বিভিন্নভাবে তাকে আসতে দেওয়া যাবে না, তাকে বসতে দেওয়া যাবে না, তাকে মাইনাস করতে হবে, এরকম অনেক ঘটনা আমরা শুনেছি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা হয়েছে, 71 নিয়ে কথা হয়েছে। কাজেই রাজনীতির ব্যাপারটা মানে যেই প্রক্রিয়াতে
আসছে, বিরাজনীতিকরণের ব্যাপার, -2 এর ব্যাপার, এই ব্যাপারগুলো এখন আর বেগম খালেদা জিয়ার সফরের সাথে যুক্ত বলে মনে হয় না, এবং এটা কোনো প্রভাব দেশের মধ্যে ওইভাবে পড়বে এই অবস্থা আমার মনে হয় যে এখন আর ওই রকম কোনো কিছু আছে বলে মনে করি না। ধন্যবাদ আপনাকে রাজিউল ইসলাম ভাই। আবারও ফিরবো নিশ্চয়ই জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। যে প্রসঙ্গে আসছে 111-এর একটা শঙ্কা, এই অন্তর্বর্তী সরকার আসার 1-2 মাস পরেই আমরা বিএনপির শীর্ষ নেতাদের মুখ থেকে শুনেছি, তারা এখনও মাঝে মাঝে বলেন, সতর্ক করেন সাধারণ মানুষকে, তাদের নেতাকর্মীদেরকে 111-এর সময়ের শিক্ষা থেকে তাদেরকে আবার নতুন করে শেখার কথাও বলেন। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি, উনি রাজনীতিতে অ্যাক্টিভ নাই, তার শারীরিক কারণে আমরা সেটা জানি, কিন্তু এই যে উনি দেশ থেকে যাচ্ছেন সেটা কোনো প্রভাব ফেলবে কিনা, যেটা আমি অ্যাডভোকেট ভূঁইয়াকে করেছিলাম, আপনাকেও আমি সেই প্রশ্নটি করতে চাই। আপনার কাছে কি মনে হয় বর্তমান রাজনীতি যে ধারায় চলছে, আমরা বলেছি যে রাজনীতির গতিপথ কোন দিকে বাংলাদেশ, এই শিরোনামে কথা বলছি, কিন্তু এখানে আসলেই কোনো গতিপথে কোনো প্রভাব ফেলবে কিনা? অসংখ্য ধন্যবাদ। আমার প্রথম কথা হলো, এই সাবজেক্টটাই আলোচনা করা উচিত না। আমাদের দেশের রাজনীতি নষ্ট হয়ে যাচ্ছে, তার অন্যতম একটা কারণ হলো রোল অফ দ্য ইন্ডিভিজুয়াল। এইটাকে আমরা সেন্ট্রাল পয়েন্ট হিসাবে গণ্য করে রাজনীতি হিসাব নিকাশ করি, এবং দুর্ভাগ্যজনকভাবে সেটাই প্রচলিত রাজনীতির ব্যবস্থা হিসেবে দাঁড়িয়ে যায়। এবং যে আজকের আলোচনার বিষয়বস্তু হিসেবে আপনি উল্লেখ করলেন, সব কিছুতেই প্রাধান্য হলো রাজনীতি। এই কথার রেফারেন্স ধরেই বললেন যে উনি যাচ্ছেন বিদেশে, সুতরাং এখানে রাজনীতি আছে, সুতরাং এই জল্পনা কল্পনা ইত্যাদি করতে হবে। আপনার শিরোনামের সঙ্গে আমি যোগ করতে চাই, সব কিছুর প্রাধান্যই রাজনীতিতে, কিন্তু রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। নিশ্চয়ই। সুতরাং অর্থনৈতিক উপাদানগুলোকে বিবেচনায় না নিলে রাজনৈতিক কোথায় কোন দিকে খেলা হবে এই জায়গাটায় আমাদের ভাবতে হবে। আমরা আলোচনা করছি, প্রসঙ্গটা আজকে নিউজের ভেতরে শোনানো হলো যে গণ অভ্যুত্থানের 5 মাস পর এই গণ অভ্যুত্থানের নায়ক কে ছিল। অনেকে বলে মাস্টার মাইন্ড, অনেকে বলে মেটিকুলাসলি প্ল্যান করেছে যে এই জিনিস। মিথ্যা কথা। গণ অভ্যুত্থানের নায়ক ছিল জনগণ, কিন্তু দুর্ভাগ্য 5 মাসের ভেতরে সেই জনগণ কিন্তু তার যে অ্যাসারশন, তাদের চিন্তা ভাবনা, তাদের আশা আকাঙ্ক্ষা এবং রাজপথের শক্তি হিসেবে তাদের যে অ্যাসার্টিভ পাওয়ার, সেইখান থেকে তাদেরকে সরিয়ে দিয়ে আজকে নানা মুখপাত্র সেখানে দাঁড়িয়ে গেছে। আমরা যদি সেই জায়গাটাকে ভিত্তি করে অগ্রসর না করি প্রসেসটাকে, তাহলে পরেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এবং সেটা এসেনশিয়ালি দেখেন, খুব আমার লাগে আর কি, বলে যে আমরা নন পলিটিক্যাল, এবং নন পলিটিক্যাল ফোর্স, এদের উপরে সন্দেহ অবিশ্বাস করার কোনো কারণ নেই। কিন্তু তারা যে কাজটা করছে সেটা হলো টোটালি পলিটিক্যাল কাজ। না, সবকিছুর ঊর্ধ্বে রাজনীতি, সেটা তো আমরা বলেই শুরু করছি আজকে আলোচনা। সেটা না, আমি বলছি যে কেউ যদি বলে যে আমরা অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করছি, এবং করে আমি এখন সরকারের ভেতরে উপদেষ্টা হিসাবে আমাদের প্রতিনিধি এখানে রেখেছি, এবং সেখান থেকে আমি একটা রাজনৈতিক দল গঠন করব, এবং রাজনৈতিক দল হিসাবে এখানে বিএনপিও আছে, জাতীয় পার্টি আছে। আমরা সবাই জানি ইলেকশন কমিশনের কাছে আমাদের দলীয় এক্সপেন্ডিচার এবং তার অডিটেড রিপোর্ট এগুলো দিতে হয়। তা আমি এই প্রশ্নটাও রাখতে চাই যে দল হওয়ার পরে খালি খরচের হিসাব দিতে হবে? দল হওয়ার আগে বিশাল বিশাল অট্টালিকায় 2 ফ্লোর মিলে অফিস করছে, হেলিকপ্টারে ঘোরাফেরা করছে, BMW গাড়িতে ঘোরাফেরা করছে, এই হিসাবগুলো তো একই সঙ্গে নেওয়া উচিত। আমাদেরকে তো একটা নীতির প্রশ্নে আনডিভাইডেড এই দিয়ে দৃষ্টিভঙ্গি নিয়ে তো আমাদের করতে হবে। তা আমাদের যেমন এখানে বিএনপির নেতা আছেন, 16 বছরের দুর্নীতির হিসাব, ঠিক আছে, খুব ভালো। কেউ যদি মনে করে যে এর আগের হিসাবগুলো, জাতীয় পার্টি আছে এখানে, এর আগের হিসাবগুলো নেওয়া হবে না, তারা কিন্তু খুব ভুল করবেন।
সবটাই কিন্তু আমরা যদি ক্লিন করতে চাই, দেশটাকে যদি পরিষ্কার করতে চাই, অতীতের সমস্ত গ্লানি এবং কলঙ্কের সমস্ত কিছুকেই কিন্তু বর্জন করে আমাদের নতুন স্পিরিটে যাত্রা করতে হবে। আমি সেই কারণে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন, শুধু এইটুকুই আমি জিনিসটাকে সীমাবদ্ধ রাখতে চাই। এবং 111-এর এই যে ডেঞ্জারের কথা আপনি বলছেন, তার মানে তো ষড়যন্ত্রের খেলা এখনো পর্যন্ত রয়ে গেছে, এবং তার বিরুদ্ধে গ্যারান্টিটা কে? নোবডি ইজ এ গ্যারান্টি। গ্যারান্টি একমাত্র হতে পারে জনগণ। তারা যদি পাহারাদার হিসেবে দাঁড়ায়, তাহলে পরে সেই রকম সমস্ত ষড়যন্ত্রকে অনেক ধন্যবাদ। এবং সেই জনগণের কথা আসলে কতখানি উঠে আসছে, আমরা বললাম যে এই 5 মাসে প্রায় 101টি বিভিন্ন রকম আন্দোলন, নানামুখী আন্দোলন আমরা রাজপথে দেখেছি, কিন্তু জনগণের কথা উঠে এসেছে কিনা সেটা নিয়ে আপনার কাছে আবারও আসবো। অনেক ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসি। যদিও দুজন বক্তাই বলেছেন বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা নিতে যাওয়া একান্তই তার ব্যক্তিগত বিষয়, খুব স্বাভাবিক। তার এই চিকিৎসার বিষয়ে প্রায় দেশের সকলেই খুবই সচেতন ছিলেন। সেটি ঘটতে যাচ্ছে আগামীকাল, আমরাও আশাবাদী যে তিনি সুস্থ হয়ে ফিরবেন। কিন্তু আসলেই কি রাজনীতিতে তার এই যাওয়াতে কোনো রকম প্রভাব নেই? মানে একজন বিএনপির সদস্য, সিনিয়র সদস্য হিসেবে আপনি কিভাবে দেখেন? কারণ -2 ফর্মুলার কথা কিংবা যে ষড়যন্ত্রের কথা জনাব মুজাহিদুল ইসলাম সেলিমও বলেন, সেটির জায়গা থেকে তো আসলে এই রাজনীতি বিযুক্ত নয়। একই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে অনেকগুলো ইস্যুতে বিএনপির মতৈক্য হয়ওনি, সেটাও আমরা স্পষ্ট। সব কিছু মিলে আপনি বিষয়টি কীভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আগামীকাল রাত 10টায় চিকিৎসার জন্য যে বিদেশে যাচ্ছেন, সেটা এই মুহূর্তে খুব আলোচিত একটি ঘটনা। গত 18 বছরের মধ্যে যখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, চিকিৎসা বঞ্চিত হয়েছিলেন, গ্রেপ্তার, দণ্ড, নানানভাবে তাকে যে রুদ্ধতার জীবনযাপনে বাধ্য করা হয়েছিল, তখন তার মৌলিক অধিকার শুধু হরণ করা হয়নি, তাকে একতরফাভাবে নেগেটিভ প্রচারের মুখোমুখি করা হয়েছিল। যা না তাই প্রচার করা হয়েছিল, যে মামলা হয় না সেই মামলা দেওয়া হয়েছিল। বিচার প্রক্রিয়া যেভাবে আমরা দেখেছি, সেটা বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে বিচার ব্যবস্থা যে একটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেটাও আমরা প্রত্যক্ষ করেছি। উচ্চ আদালতে গিয়ে যেখানে মামলা বাতিল হয়ে যাওয়ার কথা, তখন সাজা ডবল করে এটা 10 বছর করা হয়েছিল। এই যে পরিস্থিতির মুখোমুখি তিনি হয়েছিলেন, আমরা সবাই জানি যে আইনগত দিক থেকে কিছু মানুষ বয়সের প্রশ্নে, নারীত্বের প্রশ্নে, শারীরিক অবস্থার প্রশ্নে জামিন পায়, এবং তিনি জামিনযোগ্য পরিস্থিতিতে ছিলেন। তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী এদেরকে শুধু জামিন দেওয়া হয়নি, সাধারণ একজন সংসদ সদস্যকেও জামিন দিয়ে বিদেশে চিকিৎসার সুবিধা, এমনকি শেখ হাসিনা নিজে, ওবায়দুল কাদের সাহেব নিজে প্রতি মাসে না হলেও ঘন ঘন বিদেশ সফর করছেন চিকিৎসার উদ্দেশ্যে। তো ওই সময়ের শাসন অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি সব মিলায়ে এটা যে খুব অভিনব ছিল তা না। ফ্যাসিজমের মুখোমুখি যে দেশ হয়, সেই জায়গায় সৃষ্টিশীল সব কিছু অবরুদ্ধ থাকে। বেগম জিয়াও ঠিক সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। তো গত 5 মাস আগে যে পরিবর্তন, ফ্যাসিজমের পতন এবং শেখ হাসিনা, তার দল, তার মন্ত্রিপরিষদ, তার এমপি, এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এমনকি জাতীয় মসজিদে খতিব সহ যে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পলায়ন, এটা আমাদের জাতীয় ইতিহাসে, আমাদের জাতীয় গানে, দক্ষিণ পূর্ব ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এটা বিরল ঘটনা। তো সেই অবস্থার মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বলা যায় সেই পরিস্থিতিগত কারণে আল্লাহ তাকে এই চিকিৎসা ব্যবস্থা করে এখন বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তো তিনি যাওয়ার প্রাক্কালে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ স্বাভাবিকভাবে তিনি ফিরে আসতে পারেন। আরেকটি প্রসঙ্গ এখানে আলোচনা হয়েছে, সেটি হচ্ছে -2 থিওরি। তো 111-এ এটা খুব আলোচিত বিষয় ছিল। তা আমার কাছে মনে হয়েছে আসলে তখনও উদ্দেশ্যপূর্ণভাবে -2 বলা হয়েছে, -1 ছিল। বেগম জিয়া
বিএনপি, ন্যাশনালিস্ট পলিটিক্স, এটাকে মাইনাস করার একটা মানে প্রেক্ষিত রচনার টার্গেট জন্য ছিল সেটি। টার্গেট ছিল। কারণ শেখ হাসিনা 1/11-এর পরপরই দাবি করেছিলেন মঈন ফখরুদ্দিনের সরকার হচ্ছে তার আন্দোলনের ফসল। তো যে ইনি বিজয় লাভ করছেন বলে মনে করছেন তাকে তো মাইনাসের প্রশ্ন ওঠে না এবং সেটা দাবি করা যায় না। তো স্বাভাবিক কারণে সেটা -2 ছিল না, -1 ছিল। তার ধারাবাহিকতায় মাইনাস করা না, একেবারে মৃত শূন্য একেবারে শেষ করে দেওয়ার ব্যাপার ছিল গত 18 বছর, সেটা হলো বেগম জিয়া। এবং তার প্রতিদ্বন্দ্বীকে নির্মম নৃশংসভাবে যে পরিস্থিতির মুখোমুখি করা হয়েছিল, সেটা এই ধরনের ঘটনা এর আগে বাংলাদেশ আর দেখেছে বলে আমার কাছে, হ্যাঁ অনেক নির্যাতন হয়েছে, অনেক মৃত্যু হয়েছে, কিন্তু এরকম পরিস্থিতি আমরা দেখি নাই। তিনি বন্দী অবস্থায় তার ছোট ছেলেকে তিনি হারিয়েছেন। তার বড় ছেলে প্রায় 18 বছর দেশে আসতে পারেননি। তার ছেলের ওয়াইফ, তার নাতনি, এরাও দেশে আসতে পারে নাই। মানে এক ধরনের বলবো কি, মানে এত হৃদয় বিদারক পরিস্থিতি এর আগে পারিবারিকভাবে এই দেশে কিন্তু একটা কালচার ছিল যে দক্ষিণপন্থী, মধ্যপন্থী বা বামপন্থী সব নেতা কর্মীদের ভিতরে এক ধরনের সৌহার্দ্যতা কাজ করতো। এটা পাকিস্তানের প্রেক্ষাপটে, এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটেও কিছু আমরা লক্ষ্য করছি, রাজনীতি যাই থাক। কিন্তু গত 18 বছরের বা 20 বছরের মধ্যে যে পরিস্থিতি আমরা দেখেছি, এটি এর আগে কখনো আমরা দেখি নাই। সেই কারণেই বলবো এই চিকিৎসার উপলক্ষে দেশ থেকে বিদেশে যাওয়া এবং ফিরে আসা, এটা আমার কাছে মনে হয়েছে যে যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, একটা মানুষ সুস্থ হয়ে দেশে ফিরে আসলে পরে রাজনীতিতে নতুন কিছু আমরা প্রত্যাশা করতে পারি। সেই প্রভাবটা তখন নিশ্চয়ই আরো অনেক ইতিবাচকভাবে পড়বে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমরা একটা বিরতির পরে ফিরে এসে বাকি যে বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। থাকুন রাজকাহনের সাথেই। আমরা জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও ফিরে এলাম। রাজনীতির গতিপথ কোন দিকে বাংলাদেশ, এই শিরোনামে কথা বলছি। বিভিন্ন বিষয় রয়েছে আলোচনায়। আমাদের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আছেন। আবারও আপনাদের তিনজনের কাছে ফিরছি, স্বাগত। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি। প্রথম অংশে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা, চিকিৎসার জন্য, সেটি নিয়ে কথা বলছি। সব কিছু ঠিক থাকলে আগামীকাল এই সময়ের মধ্যে হয়তো তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছেন। আর একটা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে 5ই আগস্ট, সেই ঐতিহাসিক ওই দিনটি, আজকে 6ই জানুয়ারি, প্রায় পাঁচ মাসের বেশি সময় পার হয়ে গেছে। প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি বলছেন যে সরকার প্রায় 90% সফল। আমি জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে যদি আসি, এই ফ্যাসিস বিতরণের পরের 5 মাসের যদি আমরা পর্যালোচনা করি, খুব সংক্ষেপে, সময় যেহেতু কম, আপনার কাছে কি মনে হয় প্রেস সচিবের এই বক্তব্যের সাথে আপনি কতখানি একমত? প্রথম কথা হচ্ছে, নিজের সরকার সম্বন্ধে চুলছেড়া বিশ্লেষণ করে সব কিছু প্রকাশ করা খুব দুরূহ ঘটনা বলে আমার কাছে মনে হয়। কারণ এই সরকারকে আমার দল সহ শেখ হাসিনার আওয়ামী লীগ এবং 14 দল বাদে সব দলই কম বেশি সমর্থন দিয়েছে। শ্রেণী পেশার মানুষ সমর্থন দিয়েছে, ছাত্র জনতা অর্থাৎ পুরো দেশবাসী তাদের সমর্থন দিয়েছে। সেই সমর্থনটা ভাষা না, কার্যকরভাবে দিয়েছে। তার কাছে প্রত্যাশা হচ্ছে ফ্যাসিজম বা স্বৈরতন্ত্রের বাইরে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের প্রত্যাশায়। তো আমি 5 মাস সময়টা খুব কম সময় বলে মনে করছি না, অনেক বড় সময়। এই 5 মাসের মধ্যে স্পষ্ট করে, মানে যে জিনিসটা গত 4টা নির্বাচনে, মানে 1/11-এর পরে 8 সাল থেকে 2024 সালে যে সর্বশেষ নির্বাচন, এখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগে একেবারেই সব হারাইছে। সেই সময় ভোটের নামে তামাশা করা হয়েছিল, যে বিশেষ করে 14 সালের ভোট তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা সরকার, ভোটার বিহীনই বললে আরও মানে কোনো ভোটই লাগে নাই। 18-তে তো মানে জাপানি রাষ্ট্রদূত যা বলেছে, আমাদের যা কিছু ইজ্জত ছিল মুক্তিযুদ্ধ থেকে আমরা যা অর্জন করেছিলাম, আন্দোলন সংগ্রামের মধ্যে অর্জন করেছিলাম, এই জাতি তো বীরের জাতি, সেই বীরের জাতিকে একেবারে মানে কলঙ্কিত করার জন্য যা দরকার আমরা 18 এবং 14 সাল
24-এ দেখেছে। তার থেকে বেরিয়ে আসা 5ই আগস্টের, জুলাই এবং আগস্টে যে সংগ্রাম, লড়াই, অভ্যুত্থান, তার মধ্যে একটা বড় ঘটনা ছিল যে আমি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব, অর্থাৎ কার্যকর একটি নির্বাচন করে মানুষ তার পছন্দের প্রার্থীকে জয়লাভ করাবে। সেই জায়গাটায় এখনো পর্যন্ত স্বপ্নের মধ্যেই আছে। দিন, মাস, বছর কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা, মানে যে রোড ম্যাপের দাবি করা হচ্ছে, রোড ম্যাপের দাবি। দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল, সিন্ডিকেটের নামে মানুষের মানে বাজারে নিয়ন্ত্রিত, যেটাকে আগুন ধরিয়ে গেছে বলা যাবে, অর্থাৎ 5ই আগস্টের আগে মানে প্রত্যাশা যে এই সিন্ডিকেট ভেঙে মানুষ অন্ততপক্ষে ক্রয় ক্ষমতা অর্জন করবে, একটু ভাত কাপড়ের ব্যবস্থা হবে, কিন্তু সেটা হয় নাই, বাস্তবে কি হয় নাই। নিরাপত্তার প্রশ্নে যেটা আমি আলোচনা করি, সেটাও খুব হতাশাজনক। আমার লুণ্ঠিত অর্থ, সেই অর্থর কোনো কুল কিনারার সামান্যতম এখনো দেখা যাচ্ছে না। প্রথম দিকে একটু শোনা গেছিল যে সব ফিরিয়ে আনা সম্ভব হবে, সেই জায়গাটাও খুব আশার কথা আমি বলতে পারছি না। মানে সবথেকে যেটা ভয়ঙ্কর বলে আমার কাছে মনে হয়েছে, যাদের নিয়ে আমরা অহংকার করছিলাম যে তরুণ সম্প্রদায় এই আন্দোলনে চালিকা শক্তি হিসাবে মানে সামনের সারিতে বুকে তাজা রক্ত ঢেলে দিচ্ছে, তার সঙ্গে দেশবাসী তাদের পাশে গিয়ে দাঁড়াইছে, তারা কোনো কোনো ক্ষেত্রে একটা বিতর্কিত পরিস্থিতির মধ্যে নিজেকে নিয়ে গেছে। এই বিতর্কিত নিয়ে যাওয়ার কারণে একটু আগে সেলিম ভাই যেটা বললেন যে প্রতিটি রাজনৈতিক দল বছরান্তে তাদের খরচপাতির কথা নির্বাচন কমিশনে দেয়। এরা কোন অবস্থাতে আছে, এবং আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দল থেকে তাদের খরচপাতি এখন খুব বড় ধরনের, মানে আপনি ওই জবাবদিহিতার জায়গাটা স্পষ্ট রাইট, সেই জবাবদিহিতার জায়গাটা এখন শূন্যের জায়গায় দাঁড়াচ্ছে। এই শূন্যের জায়গাটা দাঁড়ানোর কারণে এই সরকার অনেকটাই মানে বিতর্কিত হচ্ছে বলে আমার ধারণা। ধন্যবাদ, আপনার বক্তব্য স্পষ্ট। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনার কাছে এই 5 মাসকে যদি একটু বলি সংক্ষেপে, আপনি কিভাবে দেখছেন অর্জন কিংবা পারা না পারার জায়গাটি? সরকারের মুখপাত্র যে কথা বলছে 90% সফল, এটার সাথে আমি একমত না। 90% সফলতার যে সরকার যে অবস্থানে থাকার কথা, এটা আমরা দৃষ্টিগোচর হচ্ছে না। প্রথমত যদি আপনি ধরেন যে জনপ্রশাসনের ব্যাপারটা, কারণ অন্তর্বর্তী সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে তখন একটি দলীয় সরকারে কিন্তু প্রশাসন থেকে যেভাবে সাহায্য করে, তার দলীয় নেতাকর্মীরাও কিন্তু সরকারকে অনেকভাবে সাহায্য করতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সেই অবস্থানটা থাকে না। সেখানে জনপ্রশাসনে আপনি যদি দেখেন তাহলে একটা চূড়ান্ত অস্থিতিশীলতা আছে। কমিশন যে রিপোর্ট দিচ্ছে তার বিরুদ্ধে বিদ্রোহ করছে, 25তম BCS-এর কর্মকর্তারা কলম বিরতি করলো, ওপেন মিছিল মিটিং করছে, তারা এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। একটা নোটিশ দিলে যে ব্যবস্থা নেওয়া হবে, কার্যত কী ব্যবস্থা নেওয়া হয়েছে জাতি কি জেনেছে? আমরা জেনেছি। তাহলে আপনি যাকে দিয়ে নির্বাচন করবেন, যাকে দিয়ে দেশ করবেন, সেই জায়গাটা অস্থিতিশীল রেখে আপনি সফল, এই কথা আপনি বলতে পারেন। জনগণ এটা মানবে কি না এটা কিন্তু ব্যাপার। তার বাইরে যদি আপনি দেখেন কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বিরাট ব্যাপার, কিন্তু কর্মসংস্থান অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান যে জায়গায় ছিল সেই জায়গাগুলোতে কর্মহীন হয়ে গেছে মানুষ। নতুন কর্মসংস্থান বেড়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে, বিচার ব্যবস্থার যে অবস্থা আছে, আইনের শাসন যে প্রক্রিয়া থাকার, ওরা যদিও ওই জিনিসটার ব্যাপারে কমিশন করছে, কাজ হচ্ছে, কিন্তু এখন যেভাবে চলছে মব জাস্টিস চলছে এবং চলছে, এইটা যদি কন্ট্রোল করা না যায়, মানুষের নিরাপত্তা, জননিরাপত্তাটা যদি নিশ্চিত করতে না পারে, তাহলে আপনি অন্য যেইটাই করতে যান, আপনি নিজেকে 90% সফল এই বক্তব্য দেওয়া আমি মনে করি যে সঠিক অবস্থানে গভর্নমেন্ট করে নেয়। গভর্নমেন্টকে আরও শক্তিশালী হতে হবে, এবং জনগণ কিন্তু সাপোর্ট দিয়েছে গভর্নমেন্টকে, রাজনৈতিক দলগুলো সাপোর্ট দিয়েছে। সেখানে গভর্নমেন্টের সরাসরি না হলে গভর্নমেন্টকে যারা নিয়ন্ত্রণ করছে বলে আমরা শুনি, যে ছাত্র বন্ধুদের কথা, তাদের অবদান অনেক আন্দোলন সংগ্রামী, তারাও কিন্তু একটা বিভাজন সৃষ্টি করছে যে কোনটা কে থাকবে, একদম স্পষ্ট।
আমি সফলতার ক্ষেত্রেই হচ্ছে। ধন্যবাদ জনাব মুজাহিদুল সেলিম। মানে দুজনই অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছেন, তারপরও আপনার কাছে এর বাইরে কোনো কিছু আছে কিনা? বিশেষ করে যখন 15ই জানুয়ারিতে একটা জুলাই ঘোষণাপত্রের দাবি করা হচ্ছে, নতুন দল গঠনের চেষ্টা করার কথা আপনি আগেই বলেছেন, সব মিলিয়ে 5 মাসকে কেমন দেখলেন, কিংবা 5 মাসের পরের সময়টিকে আপনি কিভাবে দেখলেন? আমি বলতে চাই যে 5 মাস আগে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন একটা ঐতিহাসিক অগ্রগতি, আমাদের দেশের জন্য বিরাট একটা সাফল্য, এবং নির্দ্বিধায় আমার আকাঙ্ক্ষা, দেশবাসীর আকাঙ্ক্ষা, এই বিজয় সঙ্গত হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হব। কিন্তু জয় করে কেন ভয় তবু তোর যায় না, এই কিন্তুটা রয়ে গেছে। কেন কিন্তুটা রয়ে গেছে? তার অনেকগুলো কারণ। সরকার যেটা গঠিত হয়েছে এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো বিপ্লবী সরকারও না, কোনো রেগুলার সরকারও না। তার মানে দুইটা অবস্থানের অন্তর্বর্তী সময়ে সে কাজ করবে। দুইটা অবস্থান কি? অনির্বাচিত জবাবদিহিহীন ফ্যাসিস্ট একটা স্ট্রাকচার, সেইখান থেকে একটা স্থায়ী নির্বাচিত ব্যবস্থার ভেতরে যেতে হবে। এই কাজটা করতে হলে দেশে গণতান্ত্রিক পরিবেশ, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা এবং নির্বাচন করার জন্য যেইটুক প্রয়োজন সেই ক্ষেত্রে এসেনশিয়াল সংস্কারগুলো করে একটা ইলেকটেড গভর্নমেন্টের ভিতরে চলে যেতে হবে। এই ম্যান্ডেটের কমও করা উচিত হবে না, বেশিও করা উচিত হবে না। কিন্তু একটু একটু লক্ষণ দেখা যাচ্ছে যখন এইসব কথা আসছে। আমি বলবো না পুরা সরকার একই লাইনে চলছে, খুবই ইন্টারেস্টিং, এবং এইটাই সবচেয়ে বিপজ্জনক। একজন বলে একরকম, আরেকজন বলে আরেক রকম, কন্ট্রাডিক্টরি, এবং হোল সিচুয়েশনের ভেতরে একটা ফ্লুইডিটি মানে আনসার্টেনিটি, সমন্বয়হীনতা, এরকম সমন্বয়হীনতা, এবং সমন্বয়হীনতার ভেতরে অনিশ্চয়তা, অনিশ্চয়তার ভেতরে অর্থনৈতিক অ্যাক্টিভিটি শুধু না, মানুষের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্ত কিছু কিন্তু এফেক্টেড হয়ে যায়, এবং সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই অনিশ্চয়তা যে সৃষ্টি করছে, কোনো একটা ডেফিনিট রোডম্যাপ তো সেখানে দেওয়া হচ্ছে না। এবং দেখেন ডেঞ্জারাস কথা বলা হচ্ছে, হোল থিং রিসেট করতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিসেট? আমরা ইতিহাসকে রিসেট করার জন্য যদি কেউ হাত তোলে, তারপরে সেটা তো ইতিহাস তাকে ক্ষমা করবে না। দেখলাম টেলিভিশনে যে বঙ্গবন্ধুর ছবি যার নিচে দাঁড়িয়ে শপথ নিয়েছিল, একজন সেই ছবি নামিয়ে দিয়েছে। আমার প্রশ্ন, ছবি নামালেন কেন? ওইখানে কেন মৌলানা ভাসানীর ছবি একই সঙ্গে থাকবে না? জিয়াউর রহমানের ছবি কেন সে একই সঙ্গে থাকবে না? মনি সিংয়ের ছবি কেন থাকবে না? তাজউদ্দিনের ছবি কেন থাকবে না? হিস্ট্রিকে প্রপারলি তার অবজেক্টিভ জায়গা থেকে অ্যানালিসিস করতে হবে। এখন আওয়ামী লীগ একটা মিথ্যা বয়ান তৈরি করেছিল মুক্তিযোদ্ধা সম্পর্কে। এটা কিসের জন্য? তার ব্যক্তিগত ক্ষমতা লিপ্সার জন্য। এই ক্ষমতা চিরস্থায়ী করার জন্যই সে একটা ন্যারেটিভ তৈরি করেছে যেটা গ্রহণযোগ্য নয়। সেই ন্যারেটিভটাকে আমি কবর দিতে চাই, কিন্তু সেই কবর দেওয়ার নাম করে যদি মুক্তিযুদ্ধকে কেউ কবর দেওয়ার চেষ্টা করে, সেটা কিছুতেই বরদাস্ত নয়। ইতিহাস উইল নট অ্যালাউ। একদম স্পষ্ট। ধন্যবাদ। আমি একটা বিরতি নিতে চাই। বিরতির পরে আপনাদের তিনজনের কাছেই ফিরে এসে বলবো যে 5 মাসে আসলে জনগণ কতখানি প্রাধান্য পেয়েছে কিংবা পরবর্তীতে কতখানি প্রাধান্য পাওয়া উচিত, রাজনীতিবিদ হিসেবে আপনারা বলবেন। ফিরবো আমরা কিছুক্ষণের মধ্যে রাজকাহনের সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবার আমরা ফিরে এলাম। রাজনীতির গতিপথ কোন দিকে বাংলাদেশ, এই শিরোনামে আজকে আলোচনায় আমাদের সাথে আছেন জনাব শামসুজ্জামান দুদু, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম এবং অ্যাডভোকেট জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া। আবারও স্বাগত তিনজনকে। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আলোচনায় মানে বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে কথা বলছিলাম। শুরুতে বেগম জিয়ার বিদেশে যাত্রা, তারপর 5 মাসে এই সরকার, অন্তর্বর্তী সরকার কতখানি কী করলো, এই শেষ ভাগে এসে তিনজনের কাছে জানতে চাই আসলে এই 5 মাসে সাধারণ মানুষের ভাগ্য আসলে কতখানি বদলালো, জনগণ কতখানি প্রাধান্য পেল সরকারের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে? না, আমি বলবো যে গণ অভ্যুত্থান তো সৃষ্টি করেছে জনগণ, এবং তারাই হলো এটার নায়ক। কিন্তু আমি লক্ষণ দেখছি যে নায়ককে কিন্তু বিদায় করে দিয়ে যে তুমি ঘুমিয়ে থাকো, জমি আমার কাছে বর্গা দিয়ে রাখো, তোমাকে আমি ফসল পৌঁছাই দেবো, এটা বলে ঘুম পাড়ায় রাখছে। এবং জনগণ এই সরকারকে প্রতিষ্ঠা করেছে। ভুলে যাচ্ছে যে গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে সরকারকে প্রতিষ্ঠাও করা যায়, সরকারকে ফেলাও যায়। ওর জন্য সরকারের পারফরম্যান্স যদি যথাযথ না হয়,
এবং যথাযথ বলতে এই কথাটা আমার ঘোরতর আপত্তি, যে সব সংস্কার না করে আমরা বিদায় হব না। এটা তো অনেকটা শেখ হাসিনার মতো কথা। বারবার দরকার শেখ হাসিনার সরকার। কেন? সরকারের কন্টিনিউটি লাগবে স্টেবিলিটির জন্য, এবং সেটা প্রয়োজন ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য। এখন যদি একই কথা তারা বলে বারবার দরকার সংস্কার পার্টির সরকার, সংস্কার পার্টি তো না, কি নাম দিবে আমি জানি না, কিংস পার্টি করার চেষ্টা করছে। এইগুলো দিয়ে তো হবে না। এইগুলো দিয়ে আবার আমরা একটা একই জায়গায় কিন্তু ঘুরপাক খেতে থাকব। এবং বেগম খালেদা জিয়া আগামীকাল যাচ্ছেন, আমি তার শুভকামনা করি। তার দোষ ত্রুটি সম্পর্কে আমি আলোচনা করতে চাই না, তার শুভকামনায় আমি একমাত্র কাম্য। কিন্তু একটা পয়েন্ট আউট করতে চাই, তার প্রতি অবিচার করা হয়েছে। প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে তার প্রতি যে আচরণ করা হয়েছে সেটা কোনোদিন গ্রহণযোগ্য না। এবং বর্তমান সরকারও যদি এরকম একই মনোভাব নিয়ে তার কার্যকলাপ চালায় এবং ক্ষমতা চিরস্থায়ী করার জন্য একের পর এক নতুন নতুন অভিযোগ, হঠাৎ করে একটা আসলো 17 বছর কি বলে ক্রিয়েট অ্যান এক্সকিউজ যাতে বিলম্বিত হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে ইলেকশন আগে করে নিয়ে এবং এইভাবে টাকা পয়সা খরচ করে যদি তারা একটা পজিশন করতে পারে, সেইটার উপরে দাঁড়িয়ে যদি কিংস পার্টি করে, তো এইগুলো ব্যাড পদক্ষেপ, যেগুলো দেশকে একটা চরম বিপর্যয়ের দিকে নিয়ে যাবে, বিপদের দিকে নিয়ে যাবে। এইগুলো ভুলে যেয়ে আমাদের হলো ইমিডিয়েট যত প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন রেগুলার প্রসেস আমরা যাব, এবং জনগণের উপরে আস্থা রাখতে হবে। জনগণই সংস্কার করবে। জনগণের আস্থার কথা বলেছেন, ধন্যবাদ অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। সেই আস্থার জায়গায় আপনি জনগণকে দেখেন কিনা, রাজনীতিবিদ এবং সরকার উভয়কেই যদি আপনি এভাবে বিবেচনা করেন? জনগণ কিন্তু উত্থানের মধ্য দিয়ে সরকারের প্রতি আস্থা জ্ঞাপন করেছে। এখন সরকার যদি জনগণ যে জন্য আস্থা জ্ঞাপন করছে, এটা শুধুমাত্র সংস্কার না, সাথে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার ব্যাপার আছে। এখন সরকারের দায়িত্ব কি? সংস্কারের কার্যক্রম পরিচালনা হবে, সাথে সাথে আপনাকে নির্বাচনের যে গ্যাপগুলো আছে, অতীতের সরকার যেভাবে নির্বাচনগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এবং ভোটাররা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই অধিকারটা সুসংহত করতে হবে। এখানে ওনারা গত নির্বাচনগুলোতে লেভেল প্লেইং ফিল্ড ছিল না, এখানে এটা নিশ্চিত করতে হবে। সকল দলের মতের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে। এখন যদি বলা হয় যে মানে এমক দল থাকবে না, এই উত্থানের পরে সরকার গঠন হওয়ার পর হঠাৎ করে দেখলাম ছাত্রদের পক্ষ থেকে নাকি নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হলো 11টা দলকে নিষিদ্ধ করবে। এর মধ্যে এই মুজাহিদ ভাইয়ের দল যে সিপিবি, এর নামও অন্তর্ভুক্ত ছিল। ওনারা নির্বাচনে আসে নাই, কোনো ইয়াতে ছিল না, আন্দোলনে ছিল। এই অবস্থা যদি বিদ্যমান থাকে, তাহলে যেই দোষ অতীতের সরকারের ছিল সেই দোষটা কিন্তু এখনও আসবে। এই জায়গাটাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করে গণতান্ত্রিকভাবে আমার সমর্থক, আমার ভোটার, আমি প্রার্থী হিসেবে যখন নির্বাচন করব, আমার দল নির্বাচন করবে, অপর দলগুলো নির্বাচন করবে, সবাইকে নির্বাচনের মাঠে থাকার এবং ভোট প্রয়োগ করার একটা স্বাধীনতা থাকতে হবে, এবং সেটা দেখতে হবে। মানে সেটি নিশ্চিত করাটাই সবচেয়ে জরুরি বলে আপনি নিশ্চিত করা জরুরি, এবং সেটা নিশ্চিত করতে না পারলে আমাদের কিন্তু হবে। এই যে ঘোষণাপত্রের কথা বলা হলো, ঘোষণাপত্রের ঘোষণা দিতে গিয়ে বলা হলো যে 71-এর সংবিধানকে কবর দেওয়া হবে, 71 এবং 24-কে মুখোমুখি করে দেওয়া হলো, একটা বিতর্কিত জায়গা সৃষ্টি করা হলো। আসলে 71-এর সংবিধানকে এইভাবে কি বাতিল করা যায়? আমাদের দেশের এমপিরা যখন শপথ নেয়, তখন কিন্তু তারা শপথ নেয় সংবিধানকে রক্ষা করার জন্য, সংবিধানকে বাতিল করার জন্য। সংবিধান কোনো সমস্যা থাকলে এটা সংশোধন হতে পারে, কিন্তু সংবিধানকে কবর দেওয়ার কোনো শপথ একদম স্পষ্ট। অ্যাডভোকেট ভূঁইয়া, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় শেষ দিকে জনাব শামসুজ্জামান দুদু, এই পর্যন্ত সব মিলিয়ে বলা হচ্ছে যে প্রায় 101টি আন্দোলন, ছোট বড় আন্দোলনের সম্মুখীন হতে হয়েছে এই অন্তর্বর্তী সরকারকে এই 5 মাসে। এখন আপনি খুব গুরুত্বপূর্ণভাবে সাধারণ মানুষের বাজারের কথা বললেন, নিরাপত্তার কথা বললেন, সেই জায়গাগুলো এই 100টির উপর আন্দোলনেও কি সেই জায়গাগুলো নিশ্চিত হলো কিনা? সেই জায়গায় আসলে জনগণ কোথায় আছে? সরকারকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে সরকার কিসের জন্য আসছে, তাদের মূল কাজগুলো কি কি, এই বিষয়গুলো এই জিনিসগুলো যদি সে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে জটিলতা সৃষ্টি হবে। আর জটিলতা সৃষ্টি হলে পরে যদি কোনোভাবে
দেশবাসী এই সরকারকে সন্দেহ চোখে দেখে আস্থাহীনতার পর্যায়ে যায়, তাহলে সরকারের জন্য এটা সহজ বা ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। সরকারের উচিত হচ্ছে, পরিষ্কার করেই বলি, প্রধান কাজ হচ্ছে গণতন্ত্রে ফেরা। গণতন্ত্রে ফিরতে হলে পরে নির্বাচনের কোনো বিকল্প নাই। সেই নির্বাচনকে, অর্থাৎ মানুষের ক্ষমতায়নকে একেবারে 100%-এর 100% নিশ্চিত করার জন্য যে কাজটুকু করা, সেই কাজটুকু এই কারণে করতে হবে যে আমি দাবি করলে জনগণের মন ছুঁয়ে যায় কিনা, 90% কাজ করেছে এই সরকার 5 মাসে। এইসব কথা না বললেও মানুষ যখন উপকৃত হবে, ভালো থাকবে, তখন এইসব কথা বলার কোনো প্রয়োজন দেখা দেবে না। সেই জন্য আমার কাছে মনে হয় সরকারের দাবির থেকেও কাজের কাজ কি করেছে সেটি মানুষের সামনে আসতে হবে। এখন যদি সেটা না আসে, বুঝতে হবে মানুষের যে অপ্রতিরোধ্য ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু আমি পাকিস্তান আমলে গেলাম না, 71 থেকে ধারাবাহিকভাবে যদি দেখি, সেই শক্তি অন্য যে কোনো জাতির থেকে 71, 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান, এর ভিতরে আর কোনো আন্দোলন নেই এমন কিন্তু না। কিন্তু সরকার পরিবর্তনের ধারা যদি এরকম গণঅভ্যুত্থান হয়, তাহলে এই সরকারের জন্য তো ভালো কিছু বয়ে আনবে না। কেন বয়ে আনবে না? আমার দৃষ্টিতে সরকারি দায়িত্ব গণতন্ত্রে ফেরা একমাত্র, এবং অন্য যে কাজগুলো, সেই কাজগুলো খুব ন্যূনতম যতটুকু করা যায় সেটি না করে যেতে আমি বিতর্কের ভিতর নিজেকে নিয়ে যাই। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যারা আছেন তারা নিঃসন্দেহে খুব ভালো মানুষ, এখনো পর্যন্ত আমার তাদের প্রতি আস্থা আছে, কিন্তু আস্থাটা থাকতে থাকতে কাজগুলো শেষ করতে হবে। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুপুর, ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম এবং অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকের জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকনে। ফিরে করবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকনে নিয়ে। থাকুন ডিবিসি নিউজের সাথে।